এই গল্পে বড়দের কিছু প্রাপ্ত মনস্ক কথা আছে, তাই হেডফোন ব্যবহার করা অবশ্যই কাম্য। আর ছোট বন্ধুরা, তোমরা প্লিজ আজকের এই গল্পটা থেকে একটু দূরে থেকো। শহর কলকাতার এক গোপন ডেরায় চলছে ভয়ঙ্কর সাধনা। এই সাধনা বিফলে গেলে হয়তো বাঁচবে না কেউই। তবে এই সাধনা বা বলা ভালো কালো জাদু যার উপর প্রয়োগ করা হচ্ছে, সে মেয়েটি কিন্তু দৃঢ় চিত্তে তাকিয়ে রয়েছে সামনে জ্বলতে থাকা আগুনের দিকে। আর সেই আগুনের ছটায় সে দেখতে পেল সামনে শায়িত রয়েছে একটি নগ্ন পুরুষের মৃতদেহ। মেয়েটির জীবন থেকে আজ হারিয়ে যাচ্ছে বিশ্বাস, সাথে আরো অনেক কিছু। বেঁচে হয়তো সে আছে, কিন্তু তার আত্মা মৃত। কি লাভ অমন আত্মাকে নিজের শরীরে রেখে? তাই সে আজ এসেছে নিজের গুরুর কাছে আত্মাকে বন্ধক দিতে। উনি অবশ্য বলেছিলেন বড়ই কঠিন এই প্রক্রিয়া, কিন্তু মেয়েটি জেদের বশবর্তী। স্বল্প বসনা মেয়েটি ধীরে ধীরে শরীরে লেগে থাকা বস্ত্র উন্মোচিত করল। আলো আধারিতে সে যেন এক দেবীতে রূপান্তরিত হয়েছে। তার এই রূপ পুরুষ জাতিকে এক নিমেষে ঘায়েল করতে সক্ষম, কিন্তু তার কাজ এই মৃতদেহের মধ্যে উত্তেজনা জাগিয়ে তোলা। সে ধীরে ধীরে উঠে এলো সবের শরীরের উপর, বলতে শুরু করলো গুরুর শিখিয়ে দেওয়া মন্ত্র সব। আর কিছুক্ষণের মধ্যে মেয়েটি বুঝতে পারলো সবটির শরীর উত্তেজিত হচ্ছে। তার মুখে ফুটে উঠল এক চিলতে হাসি। সে সফল হয়েছে। এবার সে নিজের প্রতিশোধ নিতে সক্ষম। তবু এখনই থামা চলবে না। এই সবকে পৌঁছে দিতে হবে সুখের চরম মুহূর্তে, আর তারপরেই জন্ম নেবে অন্ধকারের দেবী। আপনারা শুনছেন লেখিকা সংযুক্তা চ্যাটার্জি দাশগুপ্তের লেখা অনন্ত মিলন অবলম্বনে মিলন নিশি। ভালো লেগেছে, খারাপ লেগেছে, দারুণ লেগেছে, আপনার মনে যাই প্রতিক্রিয়া হোক অবশ্যই একটি কমেন্ট করে জানান। আপনার কমেন্টের জন্য আমরা অপেক্ষায় থাকলাম। সাক্কুবাস নামটা আগে কখনো শুনিনি। আপনারা শুনেছেন? বাংলার আর 5টা ছেলের মতো আমিও নিজের পড়াশোনা বন্ধু বান্ধবদের নিয়েই ব্যস্ত ছিলাম। শিলিগুড়ির নামজাদা স্কুলের ছাত্র। উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পর ভর্তি হলাম কলকাতার নাম করা কলেজে। কলেজের হোস্টেলে স্থান সংকুলানের অভাব। হগত্যা এক গ্রীষ্মের দুপুরে বোঁচকা বুচকি নিয়ে হাজির হলাম উত্তর কলকাতার শ্রীকৃষ্ণ হোস্টেলে। চোখে তখনও মায়ের টলটলে জল ভরা চোখ আর বাবার চিন্তিত মুখ। একমাত্র ছেলে কত দূরে চলে যাচ্ছে, কষ্ট তো হবেই। একদিকে অবশ্য ভালোই হলো। কলেজ হোস্টেলে শুনেছিলাম র্যাগিংয়ের সমস্যা আছে। মফস্বলে ছেলে, একেবারেই ডাকা বোকো নই। ওদিকে বাবার হাইট, মা বাড়ির গায়ের রং পেয়েছি। বলতে দ্বিধা নেই, আর 5টা ছেলের মধ্যে সহজেই আমার দিকে নজর পড়ে। সাহসী মেয়েটা দুবার ঘুরে তাকায়। তবে র্যাগিংয়ের সময় এইসব নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে কিনা মনে বড্ড ভয় ছিল। কি জানি কি হবে। কিন্তু ফার্স্ট লিস্টের নাম না ওঠায় আমি কিছুদিন পরে কলেজে ভর্তি হয়েছি। কলেজ হোস্টেলে সব সিট ভরে গেছে, তাই আপাতত বাসস্থান শ্রীকৃষ্ণ প্রাইভেট মেস। আর এখানেই দেখা হয়ে গেল আদিশ্বর মল্লিকের সাথে। প্রথম দর্শনে আলাপ হয়েছে তা নয়, তবে তারও যেমন আমার দিকে চোখ পড়েছে, আমারও চোখ আটকে গেছে তার দিকে। আজকালকার দিনে চুনোট করা ধুতি, আদির পাঞ্জাবি পরে যে কেউ দিনে দুপুরে বাইরে বেরোতে পারে, আমার স্বপ্নের অগোচরে তা। ধীরে ধীরে আলাপ হলো, সাথে সাথে শুরু হলো আমার অধঃপতন। মল্লিক দাই হলেন আমার জীবনের কাল পুরুষ। কাল মানে সময় নয়, কাল মানে কালো আঁধার। জীবনের অন্ধকার অথচ মোহময়ী রূপের সাথে তিনি আমার সেতু হিসাবে কাজ করলেন। মল্লিকদা কি কাজকর্ম করতেন কেউ জানতেন না। সকালে বেরিয়ে গিয়ে একদিন এক সময় ফিরতেন, অথচ রাজার হালে জীবন কাটাতেন। কিন্তু সবই ভাড়ার। হোস্টেলে সবচেয়ে ভালো ঘরে নিজস্ব এসি বাথরুম। গাড়ি ছাড়া যাতায়াত করেন, অথচ গাড়ি নিজের নয়, অ্যাপ ক্যাব। কেউ নিজের লোক দেখা করতে আসে না।
মাঝে মধ্যে কিছুদিন গায়েব, আবার ফিরে এসে আগের রুটিন। এক রাতের কথা স্পষ্ট মনে পড়ে। পরদিন একটা এক্সাম আছে, শক্ত টপিক, মাথায় কিছুই ঢুকছিল না, তাই বোঝার আশা ছেড়ে গাঁতিয়ে মুখস্থ করার চেষ্টা করছি। এমন সময় আমার বন্ধ দরজায় টোকা। কে? এখন খুলতে পারবো না, অসুবিধা আছে, যা দরকার কাল সকালে আসুন। খানিকটা বিরক্ত হয়ে বললাম, আরে ভাইয়া, তোমার দরকারই এসেছি। বাধ্য হয়ে খুলতে হলো। দেখি বাইরে মল্লিকদা দাঁড়িয়ে আছেন। আরে ভাই, কলকাতায় কি শুধু পড়াশোনার জন্য এসেছো? সেসব তো আছেই, পড়াশোনা তো আর হারিয়ে যাচ্ছে না। জানো তো, কোনো এক মহান পুরুষ বলেছেন, পড়ার কোনো শেষ নাই, পড়ার চেষ্টা বৃথা তাই। তবে ভাই, আমি তোমায় পড়াশোনা ছেড়ে দিতে বলছি না। আরে আপনি বললেই বা শুনবো কেন? অদ্ভুত তো। সে তো ঠিক কথা, আমার কথা কেন শুনবে? তবে ভাই, মাঝে মাঝে একটু আমোদ আহ্লাদ করারও প্রয়োজন আছে। হ্যাঁ, তাহলে বেশি দিন না ওই বোরিং জিনিস টানতে পারবে না। বলতে বলতে প্রায় আমাকে ঠেলে ঘরে ঢুকে চৌকির উপর বসলেন। ধুতি ছেড়ে এখন বারমুডা। আমি একসাথে বিরক্ত এবং অবাক। আমার খাটে হাত চেপে আমায় বসতে ইঙ্গিত করলেন। পড়ার বইটা হাতে তুলে নিলেন। কি পড়ছো? কোয়ান্টাম মেকানিক্স? ও বাবা, এই যে বেজায় শক্ত। আরে আমার কাল এক্সাম আছে, তাই আজ একটু ব্যস্ত। কি কথা আছে যেন আপনার, পরে হলে ভালো হয়। বিছানায় আমি আর বসলাম না। এক একটা মিনিট আজ ইম্পর্টেন্ট। আর সে আমি চলে যাচ্ছি, তবে মাথায় কিছু না ঢুকলে এই জিনিসটা একটু চেখে দেখো। আশা করি তোমার উপকার হবে, কাল পরীক্ষাও ভালো হবে। মিলিয়ে নিও আমার কথা। টেবিলের উপর একটি বেশ লম্বা হাতে বানানো সিগারেট এবং একটি রংচঙে লাইটার রেখে মল্লিকদা যেমন আচম্বিতে এসেছিলেন তেমনই প্রস্থান করলেন। পরের দিন সত্যি সত্যি পরীক্ষা ভালো হলো। যা পড়েছিলাম সবই মাথায় গিজ গিজ করছিল। রাতে নিজেই মল্লিকদার ঘরে গেলাম। লাইটারটা ফেরত দিতে হবে, একটা ধন্যবাদও প্রাপ্য ওনার। ও জিনিস ছাড়া আজ পরীক্ষায় ধ্যারাতাম, সন্দেহ নেই। সিগারেটে একটা মাত্র টান মেরেছিলাম, তাতেই মাথা একেবারে সাফ। তাছাড়া জিনিসটা কি জানতে হবে, আবার যে লাগবে সে ব্যাপারে আমার দ্বিমত নেই। জানতাম তুমি আসবে। লাইটারটা তুমি রেখে দাও, ওটা আমার তরফ থেকে তোমায় গিফট। পরীক্ষা থাকলে এসো, আর শোনো, পরীক্ষা না থাকলেও এসো। কোনো চিন্তা নেই ব্রাদার। অনেক পরে জেনেছি আমার সন্দেহ সঠিক। মল্লিকদা আসলে ড্রাগ পেডলার। আমি ডুবতে লাগলাম। তখন আর বাড়ি যেতে ইচ্ছে করে না। পড়াশোনা একেবারে জলাঞ্জলি দিয়েছি তাও নয়, তবে টুকে টুকে চলছে। সঙ্গে চলছে আড্ডা, বন্ধুবান্ধব, নাইট পার্টি। নানা ধরনের নেশার যোগানদার তো হোস্টেলেই মজুদ। হোস্টেলের ছেলে বলে উনি আমায় বেশ ডিসকাউন্ট দিতেন। এর মধ্যে বাবা একবার দেখা করে গেছেন। যা বোঝার বুঝেছেন এবং রাগারাগি করেছেন। নিলে শুধু কেরিয়ারে জলে যাবে তাই নয়, জীবনটাই শেষ হয়ে যাবে। এখনো সময় আছে, এখানে আর পড়তে হবে না। শিলিগুড়ি ফেরত চল, ওখানেই পড়াশোনা শেষ করবি। চল। সেটা সম্ভব নয়। মানে আমার কথা অমান্য করবি? অমান্য নয় বাবা, এত ভালো কলেজ ছেড়ে গেলে আমার কেরিয়ার কোনো মতেই ভালো হবে না, সেটা একটু বোঝো। অনেক বাগবিতণ্ডার পর বাবা কলকাতা থেকে ফিরে গেলেন। যাওয়ার সময় হুমকি দিয়ে গেলেন তিনি এরপর থেকে আর টাকা পাঠাবেন না। মা রোজ ভিডিও কলে কান্নাকাটি করেন। আজকাল বিরক্ত লাগে, তাদের কান্নাকাটিতে লাভ হয়নি কিছু। টাকা বন্ধের ভয় তো বাবা আগেই দেখিয়েছেন, কিন্তু আবার মল্লিকদা ঘটনা শুনে বললেন, চিন্তা কি, আমার ব্যবসা বাড়ছে, লোকের দরকার আছে, অঢেল পয়সার ব্যবস্থা হয়ে যাবে, নো চিন্তা। টাকা পয়সা ছাড়াও আরও একটা ব্যাপার আছে। আমার তখন বন্ধু ছাড়াও অসংখ্য বান্ধবী, বলতে গেলে স্পেশাল অ্যাটেনশন টু বান্ধবীজ। আগেই বলেছি আমার চেহারার কথা, সাথে ফ্রিতে বা কম খরচে নেশার যোগান, ফলে আমার পপুলারিটি তুঙ্গে। বন্ধু মহলে আমাকে নিয়ে কানাঘুষো নানা কথা চলে। ছেলেটার ক্ষমতা আছে মাইরি, একসাথে করা মেয়ের সাথে চালাচ্ছে কে জানে। এদিক ওদিক ঘুরে সবই কানে আসে আমার কাছে বেশ ইগো স্যাটিসফাইং, বেশ আরামদায়ক ব্যাপার। কিন্তু কলেজের প্রথম দিকে এক একজনকে, মানে মেয়ে আর কি, ভালোবাসার জালে জড়িয়ে নিতাম। কিছুদিন মজা করে টান যেত কমে, মোহ যেত কেটে। তারপর আর একজন, ধীরে ধীরে সাহস বাড়লো, একসাথে দুজন তিনজন আরও বেশি। শরীর ছাড়া আর অন্য কোনো দিকেই বা আমার নজর ছিল আমার।
এই ধরুন ঈশানী, সে আমার প্রথম প্রেম। হ্যাঁ, তখন অবশ্য আধিক্যতা করে বলতাম প্রথম প্রেম। ঘন্টার পর ঘন্টা কলেজ স্ট্রিটে হাঁটা, হাতে হাত ছোঁয়া, চোখে চোখে কথা, একসাথে পড়াশুনো, রাতের পর রাত চ্যাটিং, ভিডিও কল, নোটসের দেওয়া নেওয়া, বড্ড মিষ্টি সময় সেটা। আজকাল ভাবি যদি সেই সময় ফেরত যাওয়া যেত, মনে হয় সেসব গল্প কথা। তখন আমার মধ্যে মফস্বলের গন্ধ লেগেছিল, মল্লিকদের হাটে বিকিয়ে যায়নি। মেয়েটা আমায় বেশ ভালোবাসতো, হয়তো আমিও। তারপর মল্লিকদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে লাগলো। এইভাবে কলকাতার মায়া কাজল আমার চোখে ধাঁধা লাগিয়ে দিল। একবার তান্ত্রাতে গেছিলাম প্যাডলিংয়ের টাকা ওড়াতে। আলাপ হলো সহেলির সঙ্গে। এক্ষেত্রে মল্লিকদার কোনো হাত ছিল না, নিজেই গেছিলাম। সহেলি সুন্দরী ছিল না, একেবারেই না। ওর মধ্যে ছিল বন্য তাগিদ, দুর্নিবার টান। এবার ড্রাগের সাথে যোগ হলো নারী পুরুষের আদিম খেলা। ক্লিশে হয়ে এলো ঈশানী। না, কোনো মতেই না। বিয়ের আগে কি করে ওসব চাও? লজ্জা করে না? বিয়ে তো হবেই, কিছুদিন আগে আর পরে। প্লিজ। না। ঈশানীর এমন শক্ত কণ্ঠ কখনো শুনিনি। ওকে এই খেলায় কোনো মতে রাজি করাতে পারলাম না। ক্যান্টিনে বসে একদিনও বলল, একটা কথা বলবো? কি? মল্লিক লোকটার সঙ্গ ছাড়ো, ওর সম্পর্কে নানা রকম সব কথা শুনছি। জানি কি শুনছো, লোকে ওর অবস্থা দেখে ঈর্ষা করে, তাই এসব রটায়। ভগবান দুটো কান কেন দিয়েছে? আরেক দিনের কথা। সহেলিকে? সহেলি? কে সহেলি? আমিও তাই জানতে চাইছি। ও কে? সবাই তোমার সঙ্গে ওকে কেন দেখতে পাচ্ছে? ঈশানী প্রথম প্রথম অবাক হতো, বারণ করত, তারপর কান্নাকাটি। মায়ের চোখের জল যাকে ভেজাতে পারেন তাকে অন্য কেউ পারবে এ আশা করা বাতুলতা। ওর জ্ঞান জ্ঞানানিও আর পোষাচ্ছিল না। আমি তখন দ্রুত বদলে যাচ্ছি। হাতে কাঁচা টাকার নেশা, বাইকের পিছনে নিত্য নতুন মেয়ে। কেন কে জানে ঈশানী আমায় কিছুতেই ঘৃণা করতে পারে না। ওর যত রাগ ছিল মল্লিকদার উপর। সেই নাকি আমায় ফাঁসিয়েছে, মফস্বল থেকে আসা গোবেচারা ছেলেটাকে নরকে টেনে নামাচ্ছে। ঈশানী জীবনে একটাই ভুল করেছিল, আমায় ভালোবেসে। ওর ভালোবাসা তখন দম বন্ধ করা মনে হচ্ছিল। আমার প্রাইভেট স্পেস প্রয়োজন। মল্লিকদের সঙ্গে অন্ধকার ব্যবসায় অনেকটা জড়িয়ে গেছি, যেখানে সেখানে ঈশানীর উপস্থিতিতে নানা রকম অসুবিধা হচ্ছিল। ওকে ঝেড়ে ফেলা দরকার হয়ে পড়ল, কিন্তু কমলি কিছুতেই ছোড়ে না। ঈশানী নরম সরম মেয়ে, কনজারভেটিভ বাড়ির সংস্কারী মেয়ে। দিলাম একদিন চরম অপমান করে। নারীত্বের অপমান বেশি কষ্ট দিয়েছিল নাকি ভালোবাসার পুরুষের কাছে চরম অপমানিত হওয়া ওর মনের উপর বেশি প্রভাব বিস্তার করেছিল জানি না। ফলস্বরূপ নার্ভাস ব্রেকডাউন হয়েছিল ওর। তখন আমার চারপাশের পরিবেশে মানুষের থেকে মানুষরূপী জানোয়ারের সংখ্যা বেশি। অবশ্য নিজেকেও ঠিক মানুষ পদবাচ্য বলা উচিত হবে না। আর যখন পুরনো কথা ভাবছি মনে করতে পারছি, বেশ একটা সুপারম্যান ফিলিং হয়েছিল। আমার জন্য একটা মেয়ে পাগল হয়ে গেল। আমার তাহলে সত্যি কিছু ক্ষমতা আছে। কি বলছেন? ঘৃণা হচ্ছে আমার ওপর? নিজের কথা যখন বলতে বসেছে তখন গোপন করে মিথ্যে বলে লাভ কি? তাহলে তো চুপ করে থাকলেই হতো নাকি? কেন বলছি জানেন? আজ আজ ভয় লাগছে, খুব ভয় লাগছে। খুব ক্লান্ত আমি। ক্লান্তিতে দু চোখের পাতা বুঝে আসছে, কিন্তু কিন্তু ঘুমোতে চাই না। কোনো মতেই ঘুমোনো যাবে না। ঘুমোলেইও আসবে। এবার আর আটকাতে পারবো না। আমায় নিয়ে যাবে নিজের কাছে অনন্তকালের জন্য। ওর কাছে যেতে চাই না আমি। আমি আমি মুক্তি চাই। মৃত্যু হলেও ক্ষতি নেই। আমি জানি আমার পাপের শেষ নেই, কিন্তু তাও কেউ কি সাহায্য করতে পারবে আমায়? কেউ একজন, প্লিজ প্লিজ হেল্প মি। কি যেন বলছিলাম, আমার এবং ঈশানীর গল্প। হ্যাঁ, ঈশানীর গল্প ওখানেই শেষ। পরে গল্প তো একটু বলেছি, সহেলি। সে গল্প বলার মতো বেশি কিছু নেই। হ্যাঁ, ওসব গল্প জীবনের ট্রেনের কোনো একটা ছোট্ট স্টেশন। ট্রেন যেখানে বেশিক্ষণ দাঁড়ায় না। বেশি কাব্য হয়ে গেল, তাই না? যাই হোক, পরের গল্প রুচিকা।
কলেজ তখন প্রায় শেষ। মেধা খুব খারাপ ছিল না, তাই ছোটবেলার অভ্যাসবশত যেটুকু পড়েছি তাতেই কাজ হয়েছে, ফেল করিনি। এবারও সেকেন্ড লিস্টে কোনো ক্রমে এমএসসিতেও চান্স পেয়েছি। বাদ দিন, এই গল্প তো আলোর নয়, কালো অন্ধকারের গল্প। রুচিকা আমার কলেজের এক সিনিয়রের বান্ধবী। ডাকসাইটি সুন্দরী বলতে যা বোঝায় ও ছিল একেবারে তাই। বন্ধুদের সঙ্গে বেট লড়ে আমার দিকে ওর নজর ভিড়িয়েছিলাম। আমার চোখ দুটোতে বোধহয় আমার মনের কালো ছায়া পড়ে না। মানুষ কেন জানি না আমাকে সহজে বিশ্বাস করে। ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে ড্রাগ ছড়িয়ে দিতে আমার এই দু চোখ আমায় বড্ড সাহায্য করতো জানেন। আমার কাজের ধারা একটু বাধা ধরা, স্কুলের সামনে রাস্তা দিয়ে অন্যমনস্কভাবে হেঁটে যাওয়া, হঠাৎ ধাক্কা লেগে স্কুলের কোনো একটা ছেলে বা মেয়েটার হাত থেকে তার হাতের সব ছড়িয়ে ছিটিয়ে মাটিতে পড়ে যাওয়া, সরি সরি বলে তার জিনিসপত্র গুছিয়ে তুলে দেওয়া, আবার সরি বলে হাতে বিশেষ চকলেট গুজে দেওয়া, পরের দিন আবার দেখা হওয়া, আবার চকলেট, প্রথমে ফ্রিতে, তারপর নেশা চড়িয়ে গেলে বিশেষ চকলেট বিক্রি, একজনের থেকে আরেকজন, আরও একজন, এমনি করে পুরো গ্রুপ, পুরো ক্লাস। শেষে আরেকজনকে সেখানে পেডলার করে সেখান থেকে হাওয়া। সব সময় সফল হয়েছি তা নয়, তবে কত স্কুল, কত ছেলে মেয়ে, কত টাকা, কত নেশা। এবার অন্য কথা বলতে শুরু করেছি। বলছিলাম রুচিকার গল্প। আমার সব প্রেমিকাদের মধ্যে সবচেয়ে ভালো দেখতে, কি ফিগার, আহা হা হা, যেমন ছিল রূপের গরম তেমনই ছিল রাগ। ওকে নিয়ে হেঁটে খেটে অন্য ছেলেরা ঘুরে ঘুরে দেখতো। ওকে তুলতে আমার বেশ ঘাটতে হয়েছিল, কিন্তু তখন আমার যা ধরন, এক ফুলের মধু বেশি দিন ভালো লাগে না। যথারীতি কিছুদিন বাদে মন গেল উঠে। ততদিনে বিশ্বজিৎদার সঙ্গে ওর সম্পর্ক গেছে ভেঙে। রুচিকার তার কাছে ফেরার আর উপায় নেই। মেয়েটা আমার উপর রেগে 1 মাসের মধ্যে বিয়ে করে নিল এক বয়স্ক বিউরোক্র্যাটকে। ও নিজের কেরিয়ারটাও বিসর্জন দিয়ে দিল। বোকামো আর কাকে বলে। ক্ষতিটা আসলে কার করলি? বিয়ের দিন বিনা নিমন্ত্রণে খেয়ে এসেছি শুধু ওর মুখটা দেখবো বলে। ওর পরিবার অবশ্য আমার সঙ্গে অভদ্রতা করেনি। ওদের চোখে ভয় আর বিষয় একসাথে খেলা করছিল। আমার কাছে রুচিকার কিছু বিশেষ বিশেষ ফটো, কিছু লেখালেখি আছে কি না, যদি বিয়েটা ভেঙে দিই। লোক লজ্জার ভয় পেয়েছিল। আর রুচিকা, ওর 2 চোখ দিয়ে যেন রাগ গলে গলে পড়ছিল। পারলে ছদনাতলা থেকে উঠে এসে আমায় খুন করে। হয়েছে বললাম না, মেয়েরা কেন কে জানে শুরুতে আমাকে বেশ বিশ্বাস করে। জানি আপনারা আমাকে গালাগালি করছেন, স্যাডিস্টিক বলছে, তাই না? বলতে যখন শুরু করেছি সত্যি বলবো, বিশ্বাস অবিশ্বাস আপনাদের উপর। এবার আসি আসল গল্পে। না না, বাকিগুলো নকল মন করা ছিল না, কিন্তু সব গল্পের তো কিছুটা সূচনা থাকে। এগুলো হলো সূচনা, নাহলে আমায় বুঝতে পারবেন কেন। অবশ্য আসল গল্পটাও বেশি বড় না, প্রায় একই রকম। যদিও গল্পের শেষটা না, এখনো শেষ হয়নি। পুরোটা শুনুন যদি কেউ কিছু হেল্প করতে পারেন। রাগ হচ্ছে আপনাদের? এই অমানুষটাকে হেল্প করবেন না, আর কিছু না করেন বরং ভয়ঙ্কর শাস্তি দিন আমায়, মেরে ফেলুন আমায়, প্লিজ প্লিজ মেরে ফেলুন। আত্মহত্যা করতে ভয় লাগে যে। একটা লোক যদি দিনের পর দিন ঘুমোতে না পারে তবে তার কি অবস্থা হবে ভেবে দেখেছেন কখনো? আইভিও আমায় বিশ্বাস করেছিল। আমার সবচেয়ে জমেছিল ওর সাথে। প্রথম দেখা হয়েছিল এক অবৈধ রাত থেকে। সাধারণ ঘরের মেয়েরা ওখানে যেতে ভয় পায়। কালো টাকা ওড়ানোর আদর্শ স্থান। কে নেই সেখানে? রাজনৈতিক মাস্তান, পয়সাওয়ালা বাপের উচ্ছৃঙ্খল ছেলে, পাখনা গজানো উঠতি নায়ক, কালো দুনিয়ার খোঁচর, ড্রাগ পেডলার, সরকারি নিরাপত্তারক্ষী, কে নেই? এমন মানুষও আসতো যাদের পরিচয় কেউ জানে না। রহস্যময় তাদের আচার ব্যবহার, অদ্ভুত তাদের চলন বলন। সেরকম একজন মানুষের সঙ্গে আইভিকে প্রথম দেখি। লোকটার কালো হুডিতে মাথা ঢাকা, পরনে আলখাল্লা, মুখ ভালো বোঝা যায় না। কোথা থেকে এসেছে কেউ জানতো না, কবে থেকে আসছে তাও না। আমারও জানার ইচ্ছে হতো না, যদি না আইভির দিকে চোখ পড়তো। ওরকম চাবুক মেয়ে আমি বাপের জন্মে দেখিনি। এখানেও কিন্তু মল্লিকদার হাত ছিল, বলেছি না? মল্লিকদা আমার জীবনের গ্রহণ, অন্ধকারের সেতু। অবশ্য শুধু তাকে দোষ দিয়ে লাভ নেই, আমিও তার কাটা প্রজাপতির মতো আঁধারে ঝাঁপ দিয়েছি। কাকে আর দোষ দেব? দোষ আমার নিয়তে। অদ্ভুত লোকটার সঙ্গে মল্লিকদার খানিকটা দহরম মহরম ছিল। লোকটা সম্ভবত বিশেষ এক ধরনের নিষিদ্ধ নেশার সন্ধানে ছিল। মল্লিকদা আবার এসব ব্যাপারে সিদ্ধ হস্ত।
গোল্ডেন পয়জন ফ্রগের নাম শুনেছেন? চেরা চেরা হাস্কি গলার স্বর লোকটার। আমিও সেদিন ওদের সঙ্গে এক টেবিলে বসেছিলাম। বলাই বাহুল্য মিটিংটা গোপন। আফ্রিকার এক বিশেষ প্রজাতির ব্যাঙ। তার স্কিন ভীষণ বিষাক্ত। ওই স্কিনের বিষ চাই আমার। ব্যাট্রাকোটক্সিন? শুনেই চমকে ওঠে মল্লিকদা। কি করবেন? আরে ও যে সাংঘাতিক জিনিস, পৃথিবীর সবচেয়ে ভয়ানক বিষ। কি করব সেটা আপনার না জানলেও চলবে। নিজের এখতিয়ারের বাইরে না বেরোনোই ভালো। লোকটার গলার আওয়াজে আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। শব্দগুলো লোকটার গলা নয়, নরকের কোনো সুদূর তল থেকে উঠে আসছে। কিছুক্ষণ চুপ করে থেকে মল্লিকদা বললেন, দাম শুনেছি। 1 গ্রামেরই দাম লক্ষাধিক। সাধারণ পেডলারের কাছে এই জিনিস পাওয়া অসম্ভব। সেই জন্যই তো আপনাকে ডেকে পাঠালাম। পারবেন কিনা বলুন। দাম নিয়ে টেনশন করবেন না, যা চাইবেন তাই পাবেন। শুধু আমার তাড়াতাড়ি চাই। পাশের হাই স্টুলে বসে আছে আইভি। কালো বডি হাগিং পোশাকে শরীর থেকে মাদকতা ছড়ে ছড়ে পড়ছে। মুখে কালো ভেইলে ঢাকা। ভেইলের আড়ালে গ্রিক ভাস্কর্যে খোদাই করা মুখশ্রী। পরে মল্লিকদের কাছে শুনেছিলাম, মেয়েটার দিকে বেশি তাকিও না ভায়া। শুনেছি লোকটা প্রাচীন গথিক ভুডু বিদ্যা চর্চায় পারদর্শী। সেই জন্যই ওই বিষের প্রয়োজন। মেয়েটা ওর, যাকে বলে সোলমেট। সোলমেট? আরে হেসো না ভায়া, হেসো না। ওদের সোলমেট মানে সাধন সঙ্গী। ও সব তুমি বুঝবে না। তো ওদিকে রাস্তা না পাল্টালে তোমার কপালে কিন্তু শনি নাচছে। মল্লিকদার বাকি সব কথা অক্ষরে অক্ষরে পালন করলেও এটা শুনলাম না। আমার নজর তখন আইভির ওপর। দেখলাম ওরা রাত থেকে রেগুলার আসে না। মল্লিকদাও খবর দিতে ভয় পাচ্ছে। নিজেই কয়েকদিন লক্ষ্য করে বুঝলাম মঙ্গল শনিবার আসে ওরা। মল্লিকদার সাহায্য পেলাম না। গায়ে পড়ে আলাপ করার চেষ্টা করে সুবিধা করে উঠতে পারিনি। ধীরে ধীরে রোগ চেপে যাচ্ছিল। এরপর কয়েকদিন আর থেকে এলো না ওরা দুজন। ততদিনে মল্লিকদা ওদের কাঙ্ক্ষিত জিনিস হস্তান্তর করে দিয়েছে। ভাবলাম আর বুঝি ওরা এলো না, বাকি গেছে উড়ে। বিরক্তি লাগছিল। তারপর এলো সেই মায়াবী রাত। কোনো এক শনিবারের ঠিক গোলাপি নেশায় উড়ে যাচ্ছে সভ্যতা। সাইকেডেলিক আলো আঁধারি আর উত্তুঙ্গ শব্দে জমে উঠছে নাচের আসর। সকলের অজান্তে বদলে যাচ্ছে সঙ্গী অথবা সঙ্গিনী। স্বল্প বসানা রাতপরীরা চেনা অথবা অচেনা লোকের হাত ধরে ঢুকে যাচ্ছে আশেপাশের ছোট্ট ঘরগুলিতে। তাদের পেছনে বন্ধ হয়ে যাচ্ছে দরজা। ছেলের সঙ্গী ছেলে বা মেয়ের সঙ্গিনী আরেকটি মেয়ে, তাও দেখা যাচ্ছে। ক্ষমতা আর প্রতিপত্তি প্রদর্শন চলছে রোজকার মতো। আমি কিন্তু এক কোণে বসেছিলাম স্কচের গ্লাস হাতে। আমার চোখ জোড়া ঘুরছে ক্রমাগত। কয়েকদিন দেখিনি তাকে। তখনও আইভির নামটা জানতাম না। আধা অন্ধকার পরিবেশে যদি মিস করে যাই। ভাগ্যের নিদারুণ ফেরে তাকে আবার দেখতে পেলাম। যদি সে রাতে অন্য কোনো কাজে আটকে যেতাম, যদি আর দেখা না হতো। আজ আর সেসব ভেবে কোনো লাভ নেই। আবার দেখা হলো। হঠাৎ করে চোখ পড়ল। মেয়েটার কপালে ব্যান্ডেজ জড়ানো। ভালো করে হাঁটতে পারছে না, লাল গাউনে শরীর ঢাকা। গাউনটা ছেঁড়া নাকি ওটাই স্টাইল ঠিক বুঝলাম না, কিন্তু আজ এসেছে একা। দেখলাম সঙ্গী লোকটা ঘরের কোথাও নেই, সে আজ আসেনি। মেয়েটা একদিকের ফাঁকা হাই স্টুলে কোনো রকমে উঠে বসল। মাথা নামিয়ে দিল টেবিলের উপর। হাতের ইশারায় ওয়েট্রেসকে ডেকে বলল, ব্লাডি মেরি। আমি যেন হাতের ছানাতে পেলাম। কিছুক্ষণের অপেক্ষা। মাদক কাজ করা শুরু করুক। 2 পেগের পর এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রাখলাম আলতো করে। এক ঝটকায় সরিয়ে দিল হাত। আহত সাপিনীর মতো মাথা ঘুরিয়ে তাকালো আমার দিকে। এক চোখে জল, অন্য চোখে আগুন। কথাটা বইয়ে পড়েছিলাম, সামনে দেখার অভিজ্ঞতা হবে ভাবিনি। হোয়াট হ্যাপেন্ড? প্রশ্নটা ছুড়ে দিলাম ইংরেজি ভাষায়। Some truths are not good for your health. Leave it and leave me. But trust me, I don't want to leave you. চোখে চোখ রেখে পূর্ণ দৃষ্টিতে চেয়ে থাকা ছাড়া আর কি বা করার আছে আমার। এবার মেয়েটা কিছুক্ষণ তাকিয়ে রইল আমার চোখের দিকে। আবার জানতে চাইলাম, কি হয়েছে মাথায়? ও কোনো উত্তর দিল না।
অনেকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। একবার পরিবর্ত ক্রিয়ায় মাথার ব্যান্ডেজে হাত ঠেকালো, নরম হয়ে এলো চোখের দৃষ্টি, তারপর হাসল। কি সেই অপার্থিব হাসি! কি যেন লুকিয়েছিল হাসির মধ্যে, হাসি নাকি বরফের মতো জমাট কান্না গলে গলে পড়ছিল। তবে আমার হৃদয়ের তারে জোরে ঝংকার উঠল। আবার কাব্য করে ফেললাম। তবে হাসি তো ফাসি, কথাটা বড় সত্যি। সেদিন সেই হাসির সাথে আমার হাসির সাজাটা নির্দিষ্ট হয়ে গেল। আইভি জনসন কৌর, মা পাঞ্জাবি হিন্দু আর বাবা বিদেশি খ্রিস্টান, বাংলায় জানে না। এতদিন একসাথে থেকেও কিন্তু কোনোদিন রহস্যময় লোকটার ব্যাপারে আর কিছু তথ্য জানতে পারিনি। প্রসঙ্গ উঠলে এড়িয়ে যেত, তাই আপনাদেরও কৌতূহল নিবৃত্তি করতে পারছি না। আইভি বাবার কাছে বড় হয়েছে, মা জন্মের সময় মারা গেছে। হতে পারে ওই লোকটাই তার বাবা। বাবাই মেয়েকে সাধন সঙ্গিনী করে গড়ে তুলেছিল, হয়তো লোকটা অন্য কেউ। প্রকৃত খবর আমি জানি না, আমার নিজের অনুমান মাত্র। আইভি তখন একাই থাকে, পরিবার পরিজন সম্পর্কে আর বেশি কিছু জানতে পারিনি। তাছাড়া তখন অত কেয়ার জানতে চায়, আমার নজর তো অন্যদিকে। আমরা উঠে এলাম নিউ টাউনের একটা ফ্ল্যাটে। লিভ ইন শুরু হলো। আহা, যেমন মাখন শরীর তেমনই ক্ষমতা। আমাদের খেলা যেন শেষ হতো না। কামাসূত্রা, ব্যাথসায়ান, ওয়েস্টার্ন সেক্সোলজি সব পড়তাম। তারপর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। প্রায় 2 বছর আমার আর কারোর দরকার হয়নি। ততদিনে ইউনিভার্সিটিতে মাস্টার্স শেষ করেছি, টাকা পয়সার অভাব নেই, ছুটিয়ে লিভ ইন করছি। মেয়েটাকে সবই নিজের যোগ্য ভাবতে শুরু করেছি, তখনই ও আমার মনটা ভেঙে দিল, জানেন। Babe, I have something to tell. আর বলো বলো, হাওয়াই ভ্যাকেশনে যাবে নাকি? ব্যবস্থা করি। No, not that. I'm thinking of a little one. মানে কি বলতে চাইছো তুমি? I'm talking about a baby. তোর ওসব বেবি ফেবি আমাদের জন্য নয়। বেশ তো ঘুরছি ফিরছি, আনন্দে আছি, নো রেসপন্সিবিলিটি, নো পিছুটান। আইভির কথাটা ফুৎকারে উড়িয়ে দিতে চাইলাম। I'm not asking you. I'm telling you. I need a baby. Desperately need. My own one. শেষে আইভিও ও সন্তান চাইছে। সন্তান মানেই তো বিয়ে, দায়িত্ব, হ্যাঁ না তাই না? এসব তো আমার কোনোদিন পোষায় না। আর আমি এ ব্যাপারে খুব সাবধানী। যত বোঝাই কি দরকার, তত ওর গোমো বাড়তে থাকে। একদিন বলল, তোমাকে বিয়ে কে করতে চায়? বিয়ে না করলেও চলবে, কিন্তু একটা বাচ্চা আমার চাই। কিন্তু কেন? আমার যে আর কেউ নেই। বাচ্চাটা হবে আমার নিজের রক্ত, নিজের বংশ। বুঝলাম বাচ্চা দিয়ে আমাকে বাঁধতে চাইছে। ভুল বুঝেছিলাম। আসলে তখন ওকে ঠিক বুঝতে পারিনি, অথচ আমায় ঠিকঠাক বুঝেছিল। আমি হয়তো কোনোদিন ওকে ছেড়ে চলে যাব, তখন ও আবার একা হয়ে যাবে। কিন্তু সন্তান তো মাকে কোনোদিন ধোঁকা দেবে না। বাচ্চাটা ওকে ছেড়ে চলে যাবে না, সারা জীবন ভালোবাসার একজনকে পাবে। ভালোবাসা ওর যে বড় দরকার, ভালোবাসা যে ওর রক্ষা কবচ। তখন অবশ্য এসব জানতাম না। আমার মনটা একটু একটু করে সরে যাচ্ছিল। আইভির সন্তানের প্রতি অবসেশন এবার কফিনে শেষ পেরেক পুঁতে দিল। আমি অন্য রাস্তায় হাঁটা শুরু করলাম। যেদিন অন্তিম বিদায় জানালাম সেদিন একটুও চোখের জল ফেলল না, আটকে রাখার জন্য একবারও কাকুতি মিনতি করল না। শুধু বলল, Can you live without me? Let's see. ওর মুখে ফুটে উঠল সেই পুরনো হাসি। এতদিন সে হাসি লুকিয়েছিল ওর বুকের অনিন্দে। সেদিন আবার দেখলাম সে অপার্থিব হাসি। সেটা ব্যঙ্গের না কান্নার। হাসিটা প্রথমবার ডাম করার মজাটা পেতে দিল না। সুপারম্যান ফিলিংসটাই তো পেলাম না। ওর হাসিটা কেমন যেন আমার ভিতরে ধাক্কা মারল, যেন কোনো গভীর অন্ধকার থেকে ফনা বিস্তার করে সমস্ত আলোর রেখা আড়াল করে দাঁড়ালো নামহীন পরিচয়হীন কোনো বিভীষিকা। ব্যাস, সেই শেষ দেখা। আমরা দুজনেই ভদ্রভাবেই নিউ টাউনের ভাড়ার ফ্ল্যাট ছেড়ে দিলাম। আমার জীবন থেকে আইভি হারিয়ে গেল। জলে ভেজা কাপড় দিয়ে স্লেট মোছার মতো একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল।
তারপর আর কোনো দিন দেখিনি ওকে, কোনো খবর পাইনি। আমাদের যৌথ চেনা জানা সেরকম কেউ ছিল না। না না, গল্পের কিন্তু এখানেই শেষ নয়, শুনুন মশাইরা শুনুন। তখন অনেক কিছু জানার বাকি ছিল আমার জীবনে। তারপর জীবনটা যেন একটু একটু করে বদলে গেল। অনীহা শুরু হলো আমার অতি প্রিয় আদিম খেলাটার প্রতি। যেন আইভিকে নয়, আমি আমার ইচ্ছে অনিচ্ছাগুলোকেই ছেড়ে দিচ্ছিলাম। মেয়েদের এড়িয়ে চলতে শুরু করলাম। বন্ধুরা অবধি চমকে যেতে লাগলো আমার পরিবর্তন দেখে। আইভি যেন আমার সব আদিম ইচ্ছে নিয়ে হারিয়ে গেল। অবশ্যই এতে একটা লাভ হলো, আমার কেরিয়ারের পালে হাওয়া লাগলো, মন বসলো পড়াশোনায়। স্কুলে পড়াশোনায় ভালো ছিলাম, পিছিয়ে পড়া আমি আবার সামনের সারিতে চলে এলাম। শেষ পর্যন্ত জুটিয়ে ফেললাম একটা গবেষণার কাজ, তাও আবার বিদেশে, নেদারল্যান্ডসে। চাটি বাটি গুটিয়ে দেশ ছাড়লাম। ততদিনে মা বাবা কত হয়েছেন, দেশের অল্প বিস্তর যেটুকু পিছুটান ছিল তাও পড়লো ঝরে। ওহো, এর মধ্যে একটা ঘটনা বলা হয়নি, মল্লিকদার কথা। আইভি চলে যাওয়ার কিছুদিন পর মল্লিকদা আত্মহত্যা করেন। শেষ চিঠি লিখেছিলেন আমার নামে। পুলিশের হাত ঘুরে অনেকদিন বাদে কেস ক্লোজ হওয়ার পর আমার হাতে এসে পড়েছিল। নীলু ভাই, ভাইয়া বড় জটিল সমস্যায় পড়েছি। এখন নিজের জীবন শেষ করা ছাড়া আমার হাতে আর কোনো রাস্তা নেই। জীবনে ভালো কিছু তো কখনো করিনি, এখন দাঁড়িয়ে আছি নরকের দরজার সামনে। দরজা খুলে গেলে আমার মৃত্যুও হবে না, জীবন এবং মৃত্যুর মাঝখানে ঝুলতে থাকবো। তার থেকে নিজের হাতে নিজের মৃত্যু অনেক শ্রেয়। সেই লোকটাকে তোমার মনে আছে? আইভির সেই রহস্যময় সঙ্গী, যার মুখ কেউ দেখেনি। তার সঙ্গে নানা অনৈতিক অসামাজিক কাজ করেছি। সেসব লোকে জানলে আমার ফাঁসি হবে, নয়তো যাবজ্জীবন জেল। কিন্তু আরও যেসব কাজ করেছি, বিদেশি ভাষায় তাকে বলে সামান। তার বদলে এ লোকটা আমাকে সম্পদ দিয়েছে, অপার সম্পদ। সে সেই সম্পদের লোভে কখন যেন নিজের আত্মাটা ওর কাছে বেচে দিয়েছিলাম। এখন সে আসছে। নরকের দরজা খুলতে আমার আত্মাকে আজ তার দরকার। নরাধমের আত্মা যে লাস্ট সামানের প্রধান উপকরণ, সে আসছে। তার মুখ আমি দেখেছি। যে ঈশ্বরকে কোনোদিন ডাকিনি, তার কাছে প্রার্থনা করি আমার অতি বড় শত্রুও যেন তার মুখ দর্শন না করে। এত ক্লেদাক্ত তার মুখ, এত পৈশাচিক তার দৃষ্টি, তাই আর নয়। সে আসার আগেই নিজেকে শেষ করে দিতে হবে। যে সম্পদ সে দিয়েছিল তা আমার মৃত্যুর পর সরাসরি তার হাতে ফেরত চলে যাবে। সে রাজার ঐশ্বর্য কেউ পাবে না। বাকি যেটুকু আছে আমার পরিবার যেন পায়, সেটুকু দেখো। আর কাউকে বিশ্বাস করি না। তোমাকে ছোট ভাইয়ের মতন বলছি, আমার এটুকু উপকার তুমি আশা করি করবে। হ্যাঁ, আর একটা শেষ কথা, আইভি কিন্তু ওর হাতেই গড়া। আইভির থেকে খুব সাবধান। সাপের লেজে পা দিলে সাপ বিষ ঢালবেই, আজ কিংবা কাল। আমার মতন ভুল করো না। বাঁচতে চাও তো পালাও। এতে হতভাগ্য মল্লিকদা। মল্লিকদার মৃত্যুতে আমার একটা সুবিধা হলো, ড্রাগের ব্যাপারে ও ছাড়া আমায় আর কেউ চিনত না। আমি ছিলাম মল্লিকদার অস্পষ্ট ছায়া। ওর মৃত্যুর পর আমি ড্রাগ চক্র থেকে হারিয়ে গেলাম। বিদেশের ভিসা পেতে কোনো সমস্যা হলো না। নেদারল্যান্ডস দেশটা ভারী সুন্দর, দূষণমুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা দুজন আমাদের ইউনিভার্সিটি থেকে একসঙ্গে চান্স পেয়েছিলাম। আমি আর সরোজ দুজনে মিলে একটা ফ্ল্যাট শেয়ার করে থাকা শুরু করলাম। ক্যাম্পাস থেকে একটু দূরেই বাসা। সাইকেল চালিয়ে যাতায়াত। দেশ দূষণমুক্ত করার জন্য এখানে সবাই সাইকেল চালায়। সরোজও একই প্রজেক্টে আছে। বেশ চলছিল জীবন। ক্যাম্পাস, গবেষণা, উইকেন্ডে জমিয়ে রান্না, খাওয়া আর ঘুম। দু একদিন নাইট আউট। রান্নায় আমিষ থাকলেও জীবনে আর তার চিহ্ন ছিল না। এখানে গরমকালটা দারুণ। প্রায় 24 ঘন্টাই সূর্য দিগন্তে। হালকা নরম আলো খেলা করে সারা দিন রাত্রি। ঘড়ি দেখে দিনরাত্রি বিচার করে মানুষ। ভীষণ ভালো কাটতে লাগলো জীবন, ছিমছাম, নির্ঝঞ্ঝাট। হায় ঈশ্বর,
তখন যদি ভবিষ্যৎ জানতাম, সে শান্তি ছিল ঝড়ের আগের শান্ত পরিবেশ। এবার মন দিয়ে শুনুন, ক্লাইম্যাক্স তো अभी শুরু हुई है। শুক্রবার, আজ ফিরতে প্রচুর দেরি হলো। যথারীতি ল্যাবে একটা কাজে আটকে গেছিলাম। আমার গাইড ডেভিড খুব কড়া ধাঁচের মানুষ। আমি স্টুডেন্টস ভিসা নিয়ে এসেছি, তাই ডেভিড কিছু বললে না করতে পারি না। আজ বলল, নীল একটু দাঁড়িয়ে যা, সিমুলেশনটা শেষ হোক, রেজাল্ট দেখে নোট করে আমায় পাঠাবি। আজ রাতে আমার একটা কাজ আছে, আজ না করলেই নয়। তোকে একাই থাকতে হবে, কাজ শেষ করে বাড়ি ফিরিস, না হলে। বলে সিসিটিভির দিকে তাকালো। আলগোছে বুঝিয়ে দিল, আগে চলে গেলে ও জানতে পেরে যাবে। সরোজ এক প্রজেক্টে থাকলে ওর টিম লিড আলাদা। তিনি সরল সাদাসিধে যাবেননি, ভালো মানুষ, ওর এসব সমস্যা নেই। সময়ের কাজ সময় শেষ করে ও বাড়ি যেতে পারে। যথারীতি ও বাড়ি চলে গেছিল অনেক আগে, তখন প্রায় রাত 1টা। আমি একাই বাসায় ফিরছি সাইকেল চালিয়ে। রাস্তায় জনমানুষের চিহ্ন নেই, এত রাতে কেই বা থাকবে। বাসাবাড়ি আর ক্যাম্পাসের মাঝখানে মাইলখানেকের একটা ম্যানমেড পাইন বন আছে। এই বনের ভেতর দিয়ে যাতায়াত করলে একটু শর্টকাট হয়। আজ ওর ভেতর দিয়েই আসছি। এমন সময় অনুভব করলাম ব্যাপারটা, কেউ ডাকছে। না, কোনো শব্দ নয়, কোনো গলার স্বর নয়, আমার মাথার ভেতর থেকে কেউ ডাকছে। প্রথমে ফিস ফিস করে, যেন বহু দূর থেকে কেউ কিছু জানাতে চায় আমায়। কি বলছে, কি বলছে কিছু বুঝতে পারছি না। ফিসফিসানি বাড়তে লাগলো। এখন মাথার মধ্যে শব্দের ঝড় চলছে। হাজার হাজার শব্দ বয়ে চলেছে মাথার ভেতর দিয়ে। হাত পা আর চলছে না, সাইকেল চালাতে কষ্ট হচ্ছে। উফ, এ কি কে কথা বলছে? শুনবো না, আমি কিছুতেই শুনবো না। এগোতে হবে, এগোতে হবে। এদেশে এখন সবসময় সূর্য, পাইন গাছের ফাঁক দিয়ে ঝাপসা ঝিরঝিরে আলো, চারিদিক থেকে ঘিরে ধরছে গাছগুলো। আলো ফিকে হয়ে আসছে, পালাতে চাই, সাইকেলের গতি বাড়াতে হবে। কিচ্ছু শুনবো না, ওই তো শেষ হয়ে আসছে বন। বনের শেষে আমাদের বাসা। আর একটু ঘরে ফিরতে পারবো, পারতেই হবে। শনিবার, আজ ইচ্ছে করেই দেরি করলাম। ল্যাবের সামনের সপ্তাহে অ্যাসাইন টুকটাক কাজ এগিয়ে রাখলাম। এমনিতেই শনিবার ছুটি, কিন্তু ছুটির দিনে ডেভিড ছোট একটা কাজের জন্য ডেকে পাঠালো। বাধ্য হয়ে এলাম। এসে ভাবলাম গতকালের ব্যাপারটা নিয়ে একটু কাঁটা ছেঁড়া করব। গতকাল বাড়ি ফিরে মনে হয়েছিল, বুঝেছিলাম ব্যাপারটা আমার মনের ভুল। ডেভিড বড্ড বেশি খাটায়, বেশি পরিশ্রমের ফলে ভুলভাল হ্যালুসিনেট করছি। আজ ব্যাপারটা পরীক্ষা করব। সময় বুঝে ল্যাবে সাইন আউট পঞ্চ করে বেরিয়ে পড়লাম। সাইকেল চালাতে আমার বেশ ভালো লাগে। মসৃণ ফাঁকা রাস্তা, নিজের মনে নিজের সঙ্গে সময় কাটানোর ভালো সময়। ওই যে পাইন বন শুরু হয়েছে, ঝিরঝিরে হাওয়া, হালকা ঝাপসা রোদ্দুর, গাছগুলো একে অন্যকে জড়িয়ে আছে। আশেপাশে কোনো মানুষজনের দেখা নেই। বেশ সাইকেল চালাচ্ছি আপন মনে, গুনগুন করে 2-1 কলি গানও গাইছি। আসলে নিজেকে বোঝাতে চাইছি আমি ভয় পাচ্ছি না। চলছি। কখন যেন আমার গান থেমে গেছে। মাথায় আর গানের লাইন নেই, তার বদলে ঘুরপাক খাচ্ছে কিছু ফিসফিসানি শব্দ। ওই আবার শুরু হয়েছে সেই ফিসফিস ডাক, তার কিছু চেনা শব্দ, কিছু অচেনা। Succubus searching incubus. Succubus searching incubus. Succubus searching incubus. Come to me. Come to your love. এই কথাগুলোর মানে কি? আজও কালকের মতো অস্বস্তি লাগছে। মাথার মধ্যে অমোঘ আহ্বান। এমন অকুল স্বরে কে ডাকছে, কে বলছে ভালোবাসার কথা। আমি জীবনে নিজেকে ছাড়া কাউকে ভালোবাসিনি, আজও বাসি না। ও ডাকছে, বড্ড আকুল ডাক। যাবো কি? কিন্তু কোথায় যাব? কার কাছে যাব? না, যাব না। আমি বাড়ি যাব। ফ্ল্যাটে সরোজ আছে, ইলেকট্রিক লাইট আছে, আমি বাস্তবে ফিরবো। এ অবাস্তব, এ যেন নিশি ডাকে। ডাকি হলো কে নয়, হতেই পারে না। কিন্তু ডাকে সাড়া দিতে ইচ্ছে করছে।
যাই তবে, যে ডাকছে তার সঙ্গে চলে যাই। না না, যাব না, বাড়ি যাব। কালকের মতোই মাথার মধ্যে ঝড় বইছে। আমি শুনবো না। অদ্ভুত টানাপোড়েন চলছে। রবিবার সকালে নিজের ঘরের বিছানায় উঠে বসলাম। অনেক কষ্টে কাল বাড়ি ফিরতে পেরেছি, তবে সারা রাত ভালো করে ঘুমোতে পারিনি। পাশের ঘরে সরোজ আছে। হাঁক দিলাম, সরোজ। বল, উঠেছিস? চা বানিয়েছি, ফ্লাস্কে আছে। কাল রাতে ফিরতে এত দেরি হলো কেন? মাথাটা খুব ব্যথা করছে, কিছু ওষুধ আছে নাকি? দেখছি, দাঁড়া। পাশের ঘর থেকে সরোজের গলা আমার উপর ম্যাজিকের মতো কাজ করলো। আমার মনে সাহস ফিরে এলো। এই তো আমার চেনা পরিবেশ, ভয় কি আমার? কিন্তু ওই শব্দগুলোর মানে কি? কি এই সাক্কুবাস, কি বা ইনকিউবাস? কাকেই বা জিজ্ঞাসা করি? শেষ পর্যন্ত ভাবলাম গুগল বাবাকে জিজ্ঞাসা করি। A succubus is a demon in female form or supernatural entity that appear in dreams to seduce men, usually through sexual activity. Religious tradition hold that repeated sexual activity with succubus may result in the deterioration of health and mental state, leads to death. সাক্কুবাসের পুরুষ অংশের নাম নাকি ইনকিউবাস। এসব কি দেখছি? যৌন নিধন, অতিলৌকিক নারী, এইসব কি বাস্তবে সম্ভব? ভেবেই মনের ভেতরটা কেমন শিরশির করছে। কিন্তু গত দুদিনের ঘটনায় কিছু তো ব্যাপার আছে, নাহলে পরপর দুদিন আমার একরকম অনুভূতি কেন হবে? পুরোটাই কি মনের ভুল, নাকি কেউ ডাকছে আমায় এমন আকুল হয়ে? কেনই বা ডাকছে কিছু বুঝতে পারছি না। কিন্তু যাই হোক, যেই হোক, সে স্বাভাবিক নয়। আমার সাথে কিছু অতীন্দ্রিয় ঘটনা ঘটছে, স্বাভাবিক নিয়মে যার ব্যাখ্যা মেলা ভার। কাল সারা রাত এইসব স্বপ্ন দেখেছি। আমি কোনো নারীর সাথে শরীরই খেলায় মত্ত। তার মুখ অস্পষ্ট, চেনা চেনা লাগছে কিন্তু চিনতে পারিনি। আজ সারা শরীরে ব্যথা। খুব বেশি সেক্সুয়াল অ্যাক্টিভিটির পর যেমন হয়, সারা রাত ঘুমানোর পরও ক্লান্ত লাগছে। হঠাৎ আইভির কথা মনে পড়ল। মনে হতেই চমকে উঠলাম। স্বপ্নের মেয়েটাকে কেমন চেনা চেনা লাগছিল, আইভির মতোই যেন চেহারা। এখন মনে হচ্ছে কাল সারা রাত যেন ওর সাথেই কাটিয়েছি। কি ভয়ঙ্কর সুন্দর লাগছিল ওকে। আমার কি ক্লান্ত লাগছে, আবার ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নি। ও ঘর থেকে এসে সরোজ আবার ডাকছে, নীলু, উঠলি? এখনো উঠলি না? খাবি তো নাকি? সরোজ ডাকুক গে, আমি আর একটু ঘুমিয়ে নি। নীলু, কি হয়েছে তোর? ডক্টরের কাছে যাবি? না না, দরকার নেই, বড্ড ক্লান্ত লাগছে আসলে, একটু ঘুমোলে ঠিক হয়ে যাবে। You're listening to 9F10. রবিবার রাত, এই ঘুম ভাঙল। সারা গায়ে অসম্ভব ব্যথা। আমার পুরুষাঙ্গতে ভীষণ জ্বালা। ঘুম থেকে উঠে টয়লেটে গিয়ে দেখলাম কিছু কিছু জায়গাতে ছাল চামড়া উঠে গেছে। কি করে এরকম হলো, মাথায় এলো না। ঘুমিয়ে উঠে এত ক্লান্তই বা লাগছে কেন কে জানে। সরোজ কি যেন বলছে। নীলু, ওঠ, কতদিন খাবি না? সারাদিন ঘুমাচ্ছিস কেন? শরীর ঠিক নেই? কাল সকালে হসপিটালে নিয়ে যাব। সরোজ নাকি? আমি কেমন ঘোরের মধ্যে আছি, সব শুনতে পারছি, কথা বলতে পারছি। এই তো সরোজকে বললাম, খাবো না, ইচ্ছা করছে না। আমি বললাম নাকি অন্য কেউ আমার হয়ে বললো, কিছু বুঝতে পারছি না। মাথা কাজ করা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তুই কি আমায় চিনতে পারছিস না? কি হলো রে? আর দেরি করে যাবে না, ডক্টরের কাছে চল। ডক্টর কিচ্ছু করতে পারবে না, প্লিজ একটু ঘুমোতে দে।
আজ সারাদিন ঘুমের মধ্যে আইভির সাথে কাটিয়েছি। ও আমার মাথার মধ্যে সারাক্ষণ ফিস ফিস করে কথা বলে চলেছে। এখন তো জেগে থাকলে ওর কথা শুনতে পাচ্ছি। পাইন বন থেকে যার সূচনা হয়েছিল তা এখন অহরহ ঘটে চলেছে। ক্লান্তিতে আবার ঘুম পাচ্ছে আমার, আবার আইভি ডাকছে। Succubus searching incubus, come to me, come to your love. সোমবার দুপুর। সেই কাল রাতে ঘুমিয়েছিলাম, আজ দুপুরে উঠলাম। খিদে বোধ একেবারে নেই। বেশ বুঝতে পারছি আমার সময় শেষ হয়ে আসছে। মল্লিকদের মৃত্যুর আগে আমায় সাবধান করেছিল, হেসে উড়িয়ে দিয়েছি। ওর মৃত্যুতে খুশি হয়েছি, কিন্তু আজ বড্ড দেরি করে ফেলেছি। আমার যা হওয়ার হয়ে গেছে, আমায় মরতে হবে, কিন্তু আত্মহত্যা করতে যে বড় ভয় আমার। আইভি বলেছে, I would love you till the apocalypse. অ্যাপোক্লিপসের সাথে নাকি গোটা ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। সে ঘটনা কতকাল পরে ঘটবে কেউ জানে না। সে যে অনন্তকাল। এখন আমার কাছে সব পরিষ্কার। আইভি সাধারণ মেয়ে নয়, কোনোদিন ছিলই না। যে রহস্যময় মানুষটি ওর সাথে রাতের ঠেকে আসতো, সে তো সাধারণ বা অসাধারণ কোনো ধরনের মানুষই ছিল না। সে ছিল অন্ধকারের রাজপুত্র, দ্য প্রিন্স অফ ডার্ক। আর আইভি ছিল তার সাধারণ সঙ্গিনী। তারা বিভিন্ন পাপের জায়গায় খুঁজে বেড়াতো শিকার। যত বেশি অন্যায় তত তাদের শক্তি বৃদ্ধি, যত বেশি পাপ তত সহজ শিকার, যত সহজ শিকার তত অমানবিক অত্যাচার। কিন্তু আইভি তো মানুষ ছিল। সে ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়েছিল সেসব অকল্পনীয় ঘটনার সাক্ষী থাকতে থাকতে। লিভ ইন করার সময় এসব কথা আমি জানতাম না, কিন্তু এখন জানি। সে সময় ও তো প্রিন্স অফ ডার্কের খপ্পর থেকে পালাতে চাইছিল। কাকতালীয়ভাবে তখনই আমি ওকে খেয়াল করা শুরু করি। ও আমায় অবলম্বন করে বাঁচার রাস্তা খুঁজে নেয়। ওর ভালোবাসায় কোনো ভাগ ছিল না। প্রকৃত ভালোবাসা নাকি শয়তানকেও অক্ষম করে দেয়। তাই দ্য প্রিন্স অফ ডার্ক আমাদের কোনো ক্ষতি করতে পারেনি, আমাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি। আমি ছেড়ে যাওয়ার পর ও আবার আগের জীবনে ফিরে যায়, সম্পূর্ণ নিজের ইচ্ছাতে ফিরে যায় শয়তানের কাছে। আমার হিসেব নেওয়া যে ওর বাকি ছিল। প্রকৃত ভালোবাসা বদলে গেছিল অতি প্রাকৃতিক ঘৃণায়। I love you so much that I heal my soul with the Saturn, and now I have changed into Succubus. Come to me, come to your love, and you'll be united for never-ending time till the apocalypse. আইভি আমাকে ছাড়া থাকতে পারবে না। আমি বোধহয় ওর ডাক এড়াতে পারবো না, কিন্তু আমি বাঁচতে চাই। না, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। এই 4 দিনে যে কষ্ট পেয়েছি অনন্তকাল তা সহ্য করতে পারবো না। কি শাস্তি ভগবান! হয়তো আমি অনেক অন্যায় করেছি, কিন্তু অন্যায় তো সবাই করে, কিন্তু কেউ তো আমার জন্য অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করেনি। কোনো ক্ষমা নেই। ভগবান আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আচ্ছা, আপনারা কেউ কি পারবেন আমায় সাহায্য করতে? কেউ আমায় খুন করে ফেলতে পারবেন না প্লিজ? আমি আত্মহত্যা করার ক্ষমতাও হারিয়েছি। পুরো গল্পটা তো শুনলেন। একটু মায়া না হোক, প্রচন্ড ঘৃণায় মেরেই ফেলুন না প্লিজ। আবার ঘুম পাচ্ছে। মিলনের মঙ্গলবার। খুব ক্লান্ত আমি, কিন্তু ঘুমোতে চাই না। ঘুমোলেই ও আসবে। এবার আর আটকাতে পারবো না। আমায় নিয়ে যাবে নিজের কাছে অনন্তকালের জন্য। এখন আমি কি করব? আমি মুক্তি চাই। দয়া করে কেউ সাহায্য করো। কেউ কি নেই? আবার আমার মাথার মধ্যে আমি ডাক শুনতে পাচ্ছি। আইভি ডাকছে, পাইন বনে যেতে বলছে। আর লড়াই করার শক্তি নেই।
চলে যাই। সরোজ আটকানোর চেষ্টা করছে, বলছে, নীলেশ, কোথায় যাচ্ছিস? তুই অসুস্থ? শুনতে পেলাম আমি ওকে বলছি, পারবি না আমায় আটকাতে, কেউ পারবে না, পারবে না, আমায় যেতেই হবে। ওই তো আইভির সামনে দাঁড়িয়ে। সরোজ, তুই দেখতে পাচ্ছিস না কি ভয়ঙ্কর, কি অপূর্ব মূর্তিমতী শয়তানি, অসাধারণ যৌবনবতী। আসছে আইভি, আসছে অনন্তকালের জন্য, টিল অ্যাপোক্যালিপস। পুলিশের কাছে সরোজের বয়ান। নীলেশ শুক্রবার থেকে কেমন পাগলের মতো ব্যবহার করছিল। দিনরাত ঘুমাতো, জেগে থাকলে প্রলাপ বকতো আইভিকে নিয়ে। খুব ভালোবাসতো বোধ হয়। গত সপ্তাহে আইভির হঠাৎ মৃত্যুর খবরটা ওকে আমি দিইনি, তাও হয়তো জেনে গেছিল। মঙ্গলবার রাতে পাগলের মতো বেরিয়ে গেল, বলল আইভি ডাকছে। মৃত মানুষ আবার কি করে ডাকবে, পাগলামি কাণ্ড। ও বেরিয়ে যাওয়ার সাথে সাথেই আপনাদের খবর দিলাম। পরে আপনারাই তো ওর লাশ শনাক্ত করতে ডাকলেন আজ সকালে। তবে লাশের এত পৈশাচিক অবস্থা কেন? কোমরের তলা থেকে মাংস, চামড়া সব কেউ টেনে ছিঁড়ে হাড় বের করে দিয়েছে। আর চোখ দুটো আমি জীবনে ভুলবো না। কিসের এত সাংঘাতিক আতঙ্ক ছিল ওর দু চোখে?